লেবাননের পৃথক দুই স্থানে ইসরায়েলি ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে লাইভ প্রতিবেদনে আল জাজিরা এ খবর জানিয়েছে। সংবাদে আরও জানবেন। যুদ্ধবিরতির 2 দিন পর নীরবতা ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে ইরান বিজয়ী হয়েছে বলে ঘোষণা করেছেন তিনি। পরে টেলিভিশনেও জাতির উদ্দেশ্যে খামেনির ভিডিও বার্তা প্রচারিত হয়। এর পরে জানবেন। ইসরায়েলি দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থার তৎপরতা আর যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী আধিপত্য থাকা সত্ত্বেও আব্দুল কাদির খানের নেতৃত্বে 1970 থেকে 80 এর দশকে ইসলামাবাদে পারমাণবিক বোমা তৈরির জন্য একটি সাহসী অভিযান শুরু হয়। বহু হুমকি আর প্রতিবন্ধকতা সত্ত্বেও শেষ পর্যন্ত সফলভাবে পারমাণবিক বোমা তৈরি করে ফেলে পাকিস্তান। সেই সাথে জানবেন। ব্লুমবার্গের কলামিস্ট ম্যাক্স হেস্টিংস একটি মতামত নিবন্ধে লিখেছেন, নেদারল্যান্ডসের হেগে ন্যাটো শীর্ষ সম্মেলনের মূল লক্ষ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে জোটে থাকতে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান অব্যাহত রাখতে রাজি করানো। সংবাদ শেষে জানাব। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তেহরান পার্শ্ব উপসাগরে মার্কিন সামরিক ঘাঁটি এবং জাহাজে হামলা চালাতে পারে। সেই সঙ্গে হরমুজ প্রণালীও বন্ধ করে দিতে পারে তেহরান। এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস এমনটাই দাবি করেছে। শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। লেবাননের পৃথক 2 স্থানে ইসরায়েলি ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে লাইভ প্রতিবেদনে আল জাজিরা এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সাকরা এবং বারাশিত শহরের মধ্যে চলমান একটি বুলডোজারের উপর ইসরায়েলি ড্রোন হামলায় 1 জন নিহত হয়েছেন। এছাড়া বেইত লিফ শহরে একটি মোটরসাইকেলে পৃথক ড্রোন হামলায় আরেকজন নিহত হয়েছেন। আল জাজিরা জানিয়েছে, গত বছরের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েল নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং মানুষ হত্যা করছে। অপরদিকে ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘণ্টায় গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় কমপক্ষে 47 জন বেসামরিক নাগরিক নিহত এবং বহু লোক আহত হয়েছেন। যুদ্ধবিরতির 2 দিন পর নীরবতা ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে ইরান বিজয়ী হয়েছে বলে ঘোষণা করেছেন তিনি। পরে টেলিভিশনেও জাতির উদ্দেশ্যে খামেনির ভিডিও বার্তা প্রচারিত হয়। এক্স পোস্টে খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিল যে যদি তা না হয় তাহলে ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। ইরান কি বিজয়ী হয়ে উঠতে পেরেছে এবং কি আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে। পরবর্তী ইংরেজি ভাষার একটি বার্তায় খামেনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে। পরে টেলিভিশনে প্রচারিত ভিডিও বার্তায় ইরানের এই সর্বোচ্চ নেতা বলেছেন, আমি মিথ্যাচারী জায়নবাদী শাসনের উপর বিজয়ের জন্য আমার অভিনন্দন জানাই। সব হইচই আর দাবির মধ্যে জায়নবাদী শাসন ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গেছে এবং ইসলামিক রিপাবলিকের আঘাতে চূর্ণবিচূর্ণ হয়েছে। তিনি আরও বলেছেন, মার্কিন শাসনের উপর আমাদের প্রিয় ইরানের বিজয়ের জন্য অভিনন্দন। মার্কিন শাসন সরাসরি যুদ্ধে প্রবেশ করেছিল কারণ তারা মনে করেছিল যে যদি তারা এটি না করে তাহলে জায়নবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। তারা সেই শাসনকে বাঁচানোর চেষ্টায় যুদ্ধে প্রবেশ করেছিল কিন্তু কিছুই অর্জন করতে পারেনি। জাতির উদ্দেশ্যে ভাষণে খামেনি বলেন, ইসলামিক রিপাবলিক মার্কিন যুক্তরাষ্ট্রের মুখে একটি কঠিন চপেটাঘাত করেছে। ইরান আলুদেইদ এয়ার বেসে আক্রমণ করেছে এবং ক্ষতি সাধন করেছে, যা এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি। সর্বোচ্চ নেতা আরও উল্লেখ করেন, ইসলামিক রিপাবলিকের পক্ষে এই অঞ্চলের মার্কিন গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে প্রবেশাধিকার থাকা এবং যখনই প্রয়োজন মনে করবে তখনই পদক্ষেপ নেওয়ার ক্ষমতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতেও পুনরাবৃত্তি হতে পারে। যদি কোনো আগ্রাসন সংঘটিত হয় তবে শত্রুপক্ষকে অবশ্যই ভারী মূল্য দিতে হবে। ইসরায়েলি দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থার তৎপরতা আর যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী আধিপত্য থাকা সত্ত্বেও আব্দুল কাদির খানের নেতৃত্বে 1970 থেকে 80 এর দশকে ইসলামাবাদে পারমাণবিক বোমা তৈরির জন্য একটি সাহসী অভিযান শুরু হয়। বহু হুমকি আর প্রতিবন্ধকতা সত্ত্বেও শেষ পর্যন্ত সফলভাবে পারমাণবিক বোমা তৈরি করে ফেলে পাকিস্তান। তবে পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরির কার্যক্রম সম্পর্কে তথ্য ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের কাছে। পাকিস্তানকে পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে ব্যর্থ করতে যোগ দিয়েছিল ভারতও। কিন্তু শেষ পর্যন্ত কাদির খান কিংবা পাকিস্তানকে ব্যর্থ করতে পারেনি তারা।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক পরিচালক জর্জ টেনেট আব্দুল কাদির খানকে ওসামা বিন লাদেনের মতো বিপজ্জনক বলে মনে করেছিলেন এবং প্রাক্তন মোসাদ প্রধান সাপ্তাই সাবিত তাকে হত্যা না করার জন্য অনুতপ্ত ছিলেন। কিন্তু প্রায় ২৫ কোটি পাকিস্তানির কাছে দেশটির পারমাণবিক কর্মসূচির নায়ক আব্দুল কাদির খান একজন কিংবদন্তি এবং জাতীয় বীর। তিনি ইরান, লিবিয়া এবং উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক কর্মসূচিতে সহায়তা করে একটি অত্যাধুনিক এবং গোপন আন্তর্জাতিক নেটওয়ার্কও পরিচালনা করতেন। এই দেশগুলোর মধ্যে উত্তর কোরিয়া শেষ পর্যন্ত লোভনীয় সামরিক মর্যাদার প্রতীক অর্জন করতে পেরেছে। পাকিস্তানের এই অর্জন কোনোভাবেই সহ্য করতে পারেনি ইসরায়েল। অভিযোগ রয়েছে, পাকিস্তানকে পারমাণবিক শক্তি অর্জন থেকে বিরত রাখার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার চেষ্টা করেছিল দখলদার দেশটি। ১৯৮০-এর দশকে ইসরায়েল ভারতের সহায়তায় পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার পরিকল্পনাও করেছিল, যে পরিকল্পনা থেকে ভারত সরকার পরে সরে আসে। ব্লুমবার্গের কলামিস্ট ম্যাক্স হেস্টিংস একটি মতামত নিবন্ধে লিখেছেন, নেদারল্যান্ডসের হেগে ন্যাটো শীর্ষ সম্মেলনের মূল লক্ষ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে জোটে থাকতে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান অব্যাহত রাখতে রাজি করানো। তার মতে, ইউরোপীয় নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাগ বা ন্যাটো ত্যাগের নতুন হুঁশিয়ারি এড়াতে তাদের আনুগত্য প্রদর্শন এবং প্রশংসা করতে বাধ্য হয়েছেন। হেস্টিংস লিখেছেন, গতকাল হেগে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে বৈশ্বিক কৌশল নিয়ে আলোচনা করার তেমন কোনো ভান করা হয়নি। এটি কেবল ইউরোপীয় ন্যাটো সদস্যদের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির জন্য মরিয়া প্রচেষ্টার চিত্রকে তুলে ধরেছে। এটি মার্কিন সম্মানিত অতিথিকে এমনভাবে তোষামত করেছে, যা শীতল যুদ্ধের সময়ও অভূতপূর্ব ছিল। তার মতে, পশ্চিমা নেতারা নিজেদের নিচু করতে, তুচ্ছ করতে, ব্যক্তিগতভাবে অনেক ভিন্নমত পোষণ করলেও সম্মতি প্রকাশ করতে বাধ্য ছিলেন। হেস্টিংস জোর দিয়ে বলেন, গতকাল কক্ষে প্রধান অতিথি ছাড়া আর কেউই ট্রাম্পের এই দাবি বিশ্বাস করেনি যে মার্কিন ও ইসরায়েলি বোমা ইরানকে কয়েক দশক পিছিয়ে দিয়েছে। ইউক্রেন সম্পর্কে এই কলামিস্ট বলেন, জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যা পায়, ইউরোপীয়রা তা দিতে পারে না। তিনি যুক্তি দেন, শীর্ষ সম্মেলনে উপস্থিত প্রতিটি ন্যাটো মিত্র বুঝতে পেরেছিলেন যে কেবলমাত্র তাদের এবং জেলেনস্কির আত্মসমর্পণই ইউক্রেনকে টিকিয়ে রাখতে পারে। হেস্টিংস উল্লেখ করেন, ইরানে মার্কিন বিমান হামলায় বেশিরভাগ ইউরোপীয়রা হতবাক হয়ে গিয়েছিল। এটি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সুরের সাথে নৃত্য হিসাবে বিবেচিত হয়েছিল। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তেহরান পার্শ্ব উপসাগরে মার্কিন সামরিক ঘাঁটি এবং জাহাজে হামলা চালাতে পারে। সেই সঙ্গে হরমুজ প্রণালীও বন্ধ করে দিতে পারে তেহরান। এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস এমনটাই দাবি করেছে। সংবাদপত্রটির মতে, তেহরান তেল আবিবের সঙ্গে যুদ্ধবিরতি স্থাপনে রাজি হয়েছিল কারণ তারা আত্মবিশ্বাসী ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলার মুখে তারা তাদের অবস্থান ধরে রাখতে পারবে। নতুন হামলার হুমকি সত্ত্বেও দেশটি তার পররাষ্ট্রনীতি পরিবর্তন করবে না। সংবাদপত্রটি উল্লেখ করেছে, ইরানি সরকার এই সিদ্ধান্তে পৌঁছেছে যে তারা যুদ্ধকালীন অর্থনৈতিক দুর্দশা সহ্য করতে পারবে এবং জনগণ পতাকার কাছে সমবেত হবে এবং বিদেশি আক্রমণকারীদের উপর তাদের ক্রোধ প্রকাশ করবে। নিউ ইয়র্ক টাইমস আরও উল্লেখ করেছে, ইরান কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে, কেননা তারা মার্কিন বাংকার বিধ্বংসী বোমার হাত থেকে স্থাপনাটিকে সম্পূর্ণ ধ্বংস থেকে রক্ষা করতে পারে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মার্কিন হামলায় ইরানি পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আগ্রাসন অভিযান শুরু করে। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয়।